আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি ফারিয়া শারমিন। ঝুঁকিপূর্ণ ২১,৯০০ কেন্দ্রসহ ৪১,০০০ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে, যা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আসন্ন নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি হবে বলে আশা তার। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, নির্বাচনের আগে দ্রুত লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকোরের ১১৯তম সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য। অনুমোদন পায় ১১টি প্রস্তাব। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রাজস্ব নীতি ও রাজস্ব বোর্ড নামে আলাদা দুইটি বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে, যা ফেব্রুয়ারি থেকে আলাদা বিভাগ হিসেবে কাজ শুরু করবে। সভায় সিদ্ধান্ত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগ একীভূত হিসেবে কাজ করবে। নাম পরিবর্তন হয়েছে নারী ও শিশু মন্ত্রণালয়ের। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ছিল, এটার নাম পরিবর্তন হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয়। স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। গাজীপুর উত্তর পূর্বাঞ্চল, নারায়ণগঞ্জ দক্ষিণ পূর্বাঞ্চল, নরসিংদী রায়পুরা ও কক্সবাজার মাতারবাড়ি নামে 4টি নতুন থানার অনুমোদনও দেয়া হয়। গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, নরসিংদী জেলার রায়পুরার একটা অংশ, কক্সবাজার জেলার মাতারবাড়ি নামে মোট 4টি নতুন থানা স্থাপন এর প্রস্তাব অনুমোদিত হয়েছে। ডিসকাশন হয়েছে, কোনো ডিসিশন হয়নি যে কীভাবে ডিএমপিকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ বা অন্যান্য মানে একটা বা দুইটা পার্টে কিভাবে এটাকে আলাদা করা যায়। নির্বাচনের সব কেন্দ্রেই থাকবে সিসিটিভি ক্যামেরা, তবে ২১,৯৪৬টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বিবেচনায় এসব কেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে সরকারের পক্ষ থেকে টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সরকার একটা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকারের পক্ষ থেকে ৭১,৯৮,৮৮,০০০ টাকা সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য। এই টাকাটা ব্যয় হবে মূলত আপনার ২১,৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র, যেগুলো সেখানে এই টাকাটা দিয়ে সিসিটিভি বরাদ্দ স্থাপন করা হবে। আমরা আশা করছি যে জানুয়ারি ৩১ তারিখের মধ্যেই বাকি কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এবং এবারের নির্বাচনে ২৯৯টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় সেখানে সৌর বিদ্যুৎ ও জেনারেটর দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। ১৩৫টা কেন্দ্রের মধ্যে ৪৪৭টা ঝুঁকিপূর্ণ। শাকিবুর রহমান, RTV, ঢাকা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার শেষ হলো আজ। মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে ১৩টি প্রার্থিতা প্রত্যাহার করেছেন ১৯ জন। নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন রাকিব হাসান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শেষ হলো আজ। দুপুরে সেগুনবাগিচার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বুধবার প্রতীক বরাদ্দের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আমরা আশা করি আগামীকালকে আমরা প্রত্যেকেই যার যার প্রতীক বরাদ্দ দিয়ে দিতে পারবো। যারা দলীয় প্রার্থী আছেন তাদের তো প্রতীকটা সুনির্দিষ্ট, আপনারা জানেন। যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে তো প্রতীকটা তারা পছন্দ করবেন, সেই অনুযায়ী আমরা সেটা ব্যবস্থা করব। এদিকে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন অনেকে। প্রার্থীতা প্রত্যাহার করলাম, আগামী বাংলাদেশ বিনির্মাণে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের কাঙ্ক্ষিত পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে আমি প্রার্থীতা প্রত্যাহার করেছি। জোটের থেকে সিদ্ধান্ত হয়েছে যিনি প্রার্থী জামাতের
তার বিষয়ে তার জন্য প্রত্যাহার করা। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশক্রমে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ হবে বুধবার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে বৃহস্পতিবার থেকে। রাকিব হাসান, RTV, ঢাকা। এই বিষয়ে আরও জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সর্দার রাজীব। রাজীব, প্রার্থীরা প্রত্যাহার সহ সার্বিক কার্যক্রম নিয়ে সর্বশেষ কী তথ্য আছে বিস্তারিত জানাবেন। জি ফারিয়া, আমি এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে। আমরা যদি একটু বলি, আমরা যখন এইখানে লাইভে যুক্ত হয়েছি ঠিক ভেতরেই কিন্তু মতবিনিময় চলছে, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির পাশাপাশি যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনারদের একটি মতবিনিময় চলছেন। সেখানে নির্বাচন কমিশনাররা প্রধান নির্বাচন কমিশন সহ সকলেই থাকলেও সর্বশেষ আমরা একটু আগেই দেখেছি তারা মূলত তাদের অন্য কোনো কাজে চলে গেছে এবং সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের অন্যান্যরা সেই মতবিনিময় সভা পরিচালনা করছেন। এখন প্রশ্নোত্তর পর্ব চলছে এবং প্রশ্নোত্তর পর্ব প্রায় শেষের দিকে। এর মাঝে যে তথ্যটুকু সর্বশেষ এসেছে তা হলো কোনো ব্যক্তি যদি প্রবাসে থেকে ভোট দেওয়ার পরে তার সেই ভোটটি ছবি তুলে যদি ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়ায় প্রচার চালায় বা শেয়ার করে, তাহলে সেই প্রমাণটি যদি প্রমাণিত হয় তাহলে তার এনআইডির পাশাপাশি পাসপোর্ট বাজেয়াপ্ত করার পাশাপাশি প্রয়োজনে তাকে দেশে নিয়ে এসে সব ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু স্পষ্ট জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন যে অর্থাৎ নির্বাচন কমিশনের থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যারা প্রবাসে বা দেশের থেকে ভোট দেবেন, অর্থাৎ যদি প্রবাস থেকে ভোট দেয় তাহলে তাকে ওসিপির মাধ্যমে তার ভোটার আইডিটি চিহ্নিত করা হবে এবং দেশে থেকে ভোট দিলে তাকে আইসিপির মাধ্যমে তার ভোটার আইডিটি চিহ্নিত করা হবে এবং ভোট কেন্দ্রে যাতে সে গিয়ে ভোট না দিতে পারেন বা সেটি যাতে নিশ্চিত করা হয় সেই জন্যই কিন্তু সেটি করা হবে। এখানে কিন্তু যখন এই মতবিনিময় চলে তখন কিন্তু বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল এবং তারা কিন্তু বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করেছেন এবং পোস্টাল ভোটে যে বিভিন্ন কারচুপি বা একজনের ব্যালট আরেকজন নিয়ে যাচ্ছে প্রবাসে, এমন বিষয়েও কিন্তু বারবার প্রশ্ন করেছে এবং সেই প্রশ্নের একদম স্পষ্ট বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশন থেকে এবং বলেছেন যে একজনের ভোট আরেকজন দেওয়ার কোনো সুযোগ নেই এবং এটি যাতে নিশ্চিত করা হয়, অর্থাৎ যার ভোট সেই যাতে দিতে পারেন সেটি নিশ্চিত করার জন্য কিন্তু QR কোড স্ক্যানার অর্থাৎ ফেসিয়াল স্ক্যানারের মাধ্যমেই কিন্তু সেটি নিশ্চিত করা হবে। এই সঙ্গে আমরা যদি আরেকটু বলে রাখি যে প্রবাসের বিভিন্ন রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধিরা কিন্তু কথা বলেছেন এবং তারা যেটি বলেছেন তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আগামীকাল থেকে যে পোস্টাল ভোটে ভোট দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে, এই কার্যক্রম তারা যথাযথভাবে পালন করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। আমরা যদি একটু বলে রাখি যে প্রবাসে গড়ে প্রায় 10 থেকে 15% মতো নাগরিক ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে বাহরাইনে প্রায় 16% নাগরিক অর্থাৎ প্রবাসী বাংলাদেশি ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারিয়া। রাজীব, আপনাকে ধন্যবাদ। প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীককে প্রান্তিকরণ করা হয়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের। তবে যেহেতু দীর্ঘ সময় নিয়ে পোস্টাল ব্যালট দেওয়ার সুযোগ রয়েছে সেহেতু ভোটাররা এতে বিভ্রান্ত হবে না। এই বিতর্কের মধ্যে ধানের শীষ সবার দৃষ্টিগোচর হয়েছে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলেন, বিএনপি প্রবাসী নেতাকর্মীরা এক্ষেত্রে উদ্যোগী ভূমিকা রাখতে পারে। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষকে রাজনৈতিক কৌশল করে প্রায় দৃষ্টির আড়াল করা হয়েছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে অভিযোগও দিয়েছে দলটি। তাদের ছাত্র সংগঠনের প্রতিবাদে কমিশন ঘেরাও করেছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন কমিশন যদি সঠিক প্রক্রিয়া অবলম্বন করেও ব্যালট পেপারের প্রতীকের ক্রম নির্ধারণ করে থাকে, তারপর বাস্তবতা হচ্ছে ধানের শীষকে প্রান্তিকীকরণ করা হয়েছে। নির্বাচন কমিশন যে ব্যাখ্যা দিয়েছে যে এইভাবে রেখেছি, এই করে রেখেছি, এইভাবে নাম মানে তার প্রতীকগুলো এসেছে, কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? বাস্তবে দেখা যাচ্ছে একটা প্রান্তিককরণ করেছেন ধানের শীষকে। এটা তো নির্বাচন কমিশনের উচিত হয় নাই এবং বিএনপি যেভাবে প্রতিবাদ করছে এই সকল ইস্যুতে, এটা খুবই সামান্য প্রতিবাদ। এটিকে এড়ানোর সুযোগ ছিল বলে মনে করেন তিনি। শুধু বিএনপি নয়, কারোর প্রতীকে যদি একটা নতুন দলের প্রতীকে যদি এরকম ভাত জায়গায় পড়ে, আমি এটাকে মানে সঠিক বলতে চাই না, কারণ সে তো কোনো না কোনোভাবে প্রান্তিক পর্যায়ে পৌঁছলো, কেন আমি তাকে অটোমেটিক প্রান্তিক জায়গায় নিয়ে যাব? ধানের শীষকে প্রান্তিকীকরণ করা হলেও এই বিশেষজ্ঞ মনে করেন, প্রবাসীরা যেহেতু পোস্টাল ব্যালটে সময় নিয়ে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, এতে বিভ্রান্তি এড়ানোর সুযোগ রয়েছে। অন্যান্য ভোটে যেমন যায় বুথে ঢুকে সিল দিয়ে দেয়, এই তো সময় বেশি পায় না,
কিন্তু পোস্টাল ব্যালট যখন যায় তখন কিন্তু লোকের কাছে একটু সময় থাকে, তার সময় থাকে এবং তারা প্রত্যেকটা পড়েই তারপরে তারা সময় নিয়ে সিল দেয়। এবং বিএনপি এমন একটা পার্টি বাংলাদেশে যে তাকে এবং তার ধারের শীর্ষের প্রতীককে চেনে না এরকম কেউ নাই। আমি তো মনে করি যে লোকে খুঁজে দেখবে ভোটাররা যে কোথায় ধানের শীষ আছে আমি দেখি, তারপরে তারা সিলটা দেবে। বেশি বেশি প্রচারের মাধ্যমে বিষয়টি ভোটারদের দৃষ্টিগোচর করার পরামর্শ তার। বিএনপির প্রচার করতে হবে। অন্যান্য দেশেও তো যারা পোস্টাল ব্যালট দেয় সেখানে বিএনপির আছে, সাপোর্টার আছে, তাদেরও প্রচার করতে হবে, তাদেরও জানাতে হবে। এখন যেমন জানিয়েছে, সবাই জেনে গেছে যে বিএনপি এখানে আছে। নানা বিতর্কের ফলে পোস্টাল ব্যালটের সুবিধাটা যেন বাধাগ্রস্ত না হয় সেদিকেও সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খান আলামিন, RTV, ঢাকা। দেশের মানুষের ভাগ্য ও জীবনমানের উন্নয়ন করাই বিএনপির লক্ষ্য জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় কড়াইলবাসীর বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি দেন তিনি। ক্ষমতায় গেলে সুউচ্চ ভবন, স্কুল, খেলার মাঠ, হাসপাতাল সহ বস্তিবাসীকে আধুনিক জীবন দেয়া নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। জানাচ্ছেন রুদ্র রফিক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর মহাখালী টিএনটি মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে কড়াইলবাসী। এতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে এলাকার মানুষ তুলে ধরেন তাদের দুঃখ দুর্দশার কথা। আমাদের গ্যাস নাই, আমাদের কারেন্ট, পানি এবং অন্য জিনিসের আমার অভাব। আমাদের এইখানে যেন তারেক রহমান স্যার পুনর্বাসনের ব্যবস্থা করে, যেন আমাদের বারবার আগুনে ক্ষতিগ্রস্ত না হয়। কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্যের শুরুতে দেশের জন্য তারেক রহমান তার মা প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদান স্মৃতিচারণ করেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সেই সময় কিভাবে চেষ্টা করা হয়েছিল কম রাখার জন্য। আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের জন্য কিভাবে আপনাদের অবস্থান, আপনাদের জীবনযাত্রা, আপনাদের দৈনন্দিন জীবন কিভাবে একটু ভালো হতে পারে, সেটাই হচ্ছে আমাদের কাজ, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। বিএনপি ক্ষমতায় গেলে কড়াইল বস্তির উন্নয়নে যে পদক্ষেপ নেবেন তা তুলে ধরেন তিনি। এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। ওই যে বড় দালানগুলোতে যেই মানুষগুলো থাকে তাদের সন্তানেরা যেরকম লেখাপড়ার সুবিধা পায়, আমরা চাই আপনাদের সন্তানেরাও একইভাবে যাতে লেখাপড়ার সুযোগ পায়। তারেক রহমান বলেন, কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেবে না তার দল। এই কারেন্ট বিল, পানির বিল, গ্যাসের বিল জোর করে নিয়ে থাকে। এই যে একটু আগে একটা পরিকল্পনার কথা বলেছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে জোর করে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবে না। যা মিটার বলবে, যা সরকারের থাকবে, আপনারা শুধু সেটাই দিবেন। আলোচনা শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অসহায় খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়নে আজীবন সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া। মৃত্যুর কাছে তিনি হার মানলেও রয়ে গেছেন কোটি মানুষের হৃদয়ে। মায়ের দেখানো পথেই অসহায় মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান। রুদ্র রফিক, RTV, ঢাকা। বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য উচ্চ পর্যায়ের ষড়যন্ত্র চলছে, এমন আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি নেতারা। যাদের ভোট নেই তারাই নির্বাচন চান না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চায় বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীতে আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা। এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ৫৬,০০০ বর্গমাইলের এই ভূখণ্ডে জিয়াউর রহমান আবির্ভূত হয়েছিলেন নক্ষত্র হয়ে। দেশের প্রতিটি ক্রান্তিকাল, দুর্বিপাকের অনিশ্চয়তা যখন ঘনিয়ে এসেছে, তিনি অসম সাহসিকতায় হাতের মুঠোয় প্রাণ নিয়ে জাতির সম্মুখে ত্রাণকর্তা হয়ে দাঁড়িয়েছেন বলে উঠে আসে এই আলোচনায়, যার সম্বন্ধে আজকে নতুন প্রজন্ম হয়তো। ক্ষণজন্মা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিছু সৈন্য নিয়ে
নিজেই বিদ্রোহের সূচনা করে যুদ্ধ শুরু করেছিলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সিট দখলের ষড়যন্ত্রে লিপ্ত দুটি রাজনৈতিক দল। একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চাদের সব স্বীকৃত হবে এবং এই ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব বিষয়ে বিএনপি একমত হয়নি সংস্কারে সেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের বৃহত্তম স্বার্থে সেটি বিএনপি মেনে নিয়েছে বলেও জানান মির্জা ফখরুল। অনেকে নির্বাচন হবে কিনা বাধা দেব করতে দেব না, ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গোলায় বড় নির্বাচন হতে দেব না। ভাই হোক, নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। ৭১-এর মুক্তিযুদ্ধে জামায়াতের বাংলাদেশ বিরোধী অবস্থানের কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসই করে নাই এবং ওই সময় যে আপনাদের বললেন যে কত মানুষ মেরেছে, আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রমহানি করেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। আগামী নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। গণতন্ত্র উত্তরণে সেই নির্বাচনে সকলকে উদ্দীপনার সঙ্গে অংশ নেয়ার আহ্বান বিএনপির। আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। রাষ্ট্র ক্ষমতায় গেলে 50 লাখ তরুণের কর্মসংস্থান তৈরি করবে জামায়াত, গড়ে তুলবে নতুন বাংলাদেশ। 40টির বেশি দেশের প্রতিনিধি, রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিত্ব, সুশীল সমাজ, গবেষক, লেখক ও সিনিয়র সাংবাদিকদের কাছে এমন বার্তাই তুলে ধরেছে দলটি। বাংলাদেশকে বিশ্ব দরবারে আর্থসামাজিক মর্যাদায় তুলে ধরতে ব্যবসা বাণিজ্যের দীর্ঘ পরিকল্পনা ও উপস্থাপন হয় রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতের পলিসি সামিটে। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তারই খসড়া তুলে ধরতে জামায়াতে ইসলামীর এই আয়োজন। 40টির বেশি দেশের প্রতিনিধি, রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তি, সুশীল সমাজ, গবেষক, লেখক ও সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে নতুন বাংলাদেশ গড়ার কর্মপরিকল্পনা তুলে ধরেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি তুলে ধরেন সমতা, ঐক্য ও ধর্মবর্ণ নির্বিশেষে সবার স্বপ্নের বাংলাদেশের কথা। গত 17 বছরে শাসন ব্যবস্থার ব্যর্থতা ও কর্তৃত্ববাদী চর্চার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে, জবাবদিহি কমেছে এবং নাগরিকদের কণ্ঠস্বর সংকুচিত হয়েছে। সুশাসন, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠন করে মানবিক বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতের লক্ষ্য। ব্যবসা বাণিজ্যের প্রসারে বিদেশিদের সাথে সমন্বয় করে কাজ করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। স্বাধীনতার এত বছর পরও দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি হয়নি। জামায়াত ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্য প্রসারের মাধ্যমে দেশের মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। 50 লাখ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অগ্রগতিও ত্বরান্বিত করা হবে। অনুষ্ঠানের ফাঁকে নারী প্রার্থী মনোনয়ন না দেওয়ার সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 5% থেকে 15% পর্যন্ত নারী থাকবে এরকম একটা সিদ্ধান্ত সেখানে আছে। বাংলাদেশ জামাত ইসলামী এই সিদ্ধান্তের সাথে ঐকমত্য পোষণ করেছে। সুতরাং যদি এটা আইনে পরিণত হয় তখন আমরা নারী থেকে ডাইরেক্ট ইলেকশনে দিতে সেখানে আমরা এগ্রি করছি এবং আমরা এটা বাধ্য থাকব। নির্বাচন কমিশন ও সরকারের আচরণ সুষ্ঠু নির্বাচনের পথে কিছুটা ব্যত্যয় ঘটাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আমরা ব্যর্থ দেখছি সরকারের অ্যাটিটিউডে একটি দলের প্রতি অধিকতর বায়াসনেস দেখেছি, যেমন প্রটোকলের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এবং কোনো জায়গায় অফিসাররা কিছুটা বায়াসড রোল প্লে করছে। আমরা এগুলো দৃষ্টি আকর্ষণ করছি, কারণ যদি এবার সুস্থ ইলেকশন না হয় তাহলে বাংলাদেশ শুধু অতীতের অন্ধকারেই যাবে না, আবার গাঢ় অন্ধকারের দিকে চলে যাবে। ক্ষমতায় গেলে কেবল দল থেকে নয়, দেশের বিজ্ঞ মানুষদের নিয়ে মন্ত্রিসভা গঠন করার কথাও জানান নায়েবে আমির। আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। খান আলামিন, আরটিভি, ঢাকা। এক সপ্তাহ পিছিয়ে 26 জানুয়ারি দেয়া হবে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার রায়।
আজ দিন ঠিক করা থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ। যে কোনো দিন ঘোষণা করা হবে রায়। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং আসামিদের সর্বোচ্চ সাজাই পাবে বলে প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর। থাকছে জিএম মাহমুদের রিপোর্ট। 24-এর 5 আগস্ট রাজধানীর চানখারপুলে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে প্রাণ হারান শিক্ষার্থী শাহরিয়ার খান আনাত সহ 6 জন। হতাহত হন বহু মানুষ। এ হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিচার হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। 6 মাসের বিচার প্রক্রিয়া শেষে রায় হওয়ার কথা থাকলেও তা প্রস্তুত না হওয়ায় পিছিয়ে দেওয়া হয় তারিখ। আমরা সবাই প্রস্তুত ছিলাম, কিন্তু আদালতের পক্ষে রায় প্রস্তুত করার যে সুযোগ বা সময়, তাদের এই সময় লাগতেই পারে। তাদের পক্ষে এটাকে রেডি করার জন্য যতটুকু সময় প্রয়োজন তারা সেটা নিতে পারেন, সে কারণে তারা সময়টা নিয়েছেন। ইনশাল্লাহ আগামী 26শে জানুয়ারি এই মামলার রায় ঘোষিত হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না এবং দেশে ন্যায় বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর। সিভিলিয়ানদের উপরে, নাগরিকদের বুকে গুলি চালানোর দুঃসাহস ভবিষ্যতে কোনো শাসক বা স্বৈর শাসক কখনো যাতে না দেখায়, এই বিচারগুলো হবে তার দৃষ্টান্ত। পরে একই ট্রাইব্যুনালে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন ও প্রথম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। যারা যারা গুলির সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর ব্যাপারে তিনি বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন। তাকে জেরা করার জন্য আগামী 25 এবং 26শে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। বাকি সাক্ষ্যদের উপস্থাপনের মাধ্যমে রামপুরা এলাকার যে হত্যাযজ্ঞ হয়েছিল সেই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত তাদের বিচারও নিশ্চিত করা হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যে কোনো দিন ঘোষণা করা হবে রায়। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে আরও 5 দিন সময় দিয়েছেন আদালত। মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও দাখিল করতে পারেনি সিআইডি। পরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আগামী 25 জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেন। এর আগে গত 12 ডিসেম্বর মতিঝিল এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন ফাহাদি। পরে সিঙ্গাপুরে 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঘটনায় প্রথমে হত্যা চেষ্টা মামলা হলেও হাদির মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তরিত হয়। গত 6 জানুয়ারি ডিবি পুলিশ সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছিল। নানা জল্পনা কল্পনার শেষে বুধবার জমা হচ্ছে নবম পে স্কেলের সুপারিশ। বিকেল 5টায় পে কমিশনের প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার পে কমিশনের সুপারিশ করে যাচ্ছে, নির্বাচিত সরকার কিভাবে কতটুকু বাস্তবায়ন করবে তার সিদ্ধান্ত নেবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। পে কমিশনের প্রস্তাব অনুযায়ী বর্ধিত বেতন পরবর্তী নির্বাচিত সরকারের উপর কোনো চাপ পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের 1,75,00,000 টাকা মূল্যের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের 1,03,00,000 টাকা থাকা 7টি ব্যাংক হিসাব জব্দেরও আদেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। গত বছরের 17 ডিসেম্বর জাহাঙ্গীর আলম ও কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করে দুদক। একই দিনে আদালত আরও নির্দেশ দিয়েছেন আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা প্রায় 500% জমি জব্দের। এছাড়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর স্থাবর এবং অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।
অবৈধ সম্পদ অর্জন সহ প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার সম্পাদক ছিলেন। প্রশ্ন ফাঁসে তার নাম জড়ানোর পর তাকে বহিষ্কার করে ছাত্রলীগ। 2025 সালের 5 জানুয়ারি 5,37,00,000 টাকার অবৈধ সম্পদ ও প্রায় 45 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের নামে পৃথক 3টি মামলা করে দুদক। ওই মামলায় আজ সিয়ামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন 32.62 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। 15 জানুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ 32,624.87 মিলিয়ন ডলার। IMF এর BPM 6 পদ্ধতিতে রিজার্ভ 28.02 বিলিয়ন ডলার। এর আগে 8 জানুয়ারি গ্রস রিজার্ভ ছিল 32.44 বিলিয়ন এবং BPM 6 অনুযায়ী 27.85 বিলিয়ন ডলার। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।